নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। বিধ্বংসী আগুনের ছবি দেখছেন এবং এই ছবি নোনা পুকুরে। শীতকালে এই আগুন যথেষ্ট দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা ছিল, যদিও এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে এই আগুনকে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এবং এখনকার এই মুহূর্তের পরিস্থিতি আমাদের প্রতিনিধি জানাবেন। তবে এই যে বাড়িটিতে আগুন লেগে গিয়েছে সেই বাড়িটিতে 5 জনকে ইতিমধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে আরো কেউ কি আটকে রয়েছে সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। খতিয়ে যেটা দেখলাম, 3 তলায় সবাই একসাথে হয়ে যান, তাও বলছি। বলুন দাদা। যেটা পেলাম আমরা, যে একটা জায়গার মধ্যে আগুনটা আছে, আগুনটার বারবার কোনো চান্স নেই, কিন্তু একটু নিভতে সময় লাগবে, কিন্তু জায়গাটা খুব ঘিঞ্জি জায়গা আছে। সেখানে আমাদের অলরেডি জল পড়েছে আগুনে, আমরা অ্যাক্সেস করছি, করবার চেষ্টা করছি, কিন্তু প্রচুর স্মোক আছে। আর যেটা লোকজন ছিল 5 জন, মিস্টার গুড্ডুর ফ্যামিলি ছিল 5 জনকে উদ্ধার করা হয়েছে। ওরা বলছে 5 জনই ছিল, যারা এখানকার স্থানীয় বাসিন্দা তারা বলছে 5 জনই ছিল। আমাদের লোকেদেরও রিপোর্ট 5 জনকে আমরা উদ্ধার করেছি। তার মধ্যে 2 জন শিশু ছিল, 1 জন মহিলা ছিল, 2 জন পুরুষ মানুষ। কি থেকে আগুন, তো এটাতে এক্ষুনি বলা সম্ভব না। আফটার এনকোয়ারি, আফটার ফরেন্সিক আমরা বলে দিতে পারবো কি থেকে আগুন হয়েছে। এখনো পর্যন্ত 5টা ইঞ্জিন কাজ করছে, আমরা আরো 3টে ইঞ্জিন দেখেছি। আর জলের কোনো অসুবিধা নেই, কাজ চলছে আমাদের। দেখুন, একটা পুরনো বাড়ি, এখানে কারখানা ছিল কি রেসিডেন্সিয়াল ছিল সেটা বলা মুশকিল, কিন্তু 5 জন পরিবার ছিল ঘরের মধ্যে, এটুকু বলতে পারি। আর কিছু এমনি আমার মনে হয় খুব তাড়াতাড়ি আগুন নিভে যাবে, তার কারণ আমাদের লোকেরা খুব তৎপরতার সাথে কাজ করছে। আর যেটা ভয় ছিল সেইটাকে আমরা উদ্ধার করতে পেরেছি, মানুষকে উদ্ধার করতে পেরেছি। এখন পর্যন্ত আগুনটা আছে, আগুনটা যতক্ষণ না নিভছে আমরা এখানে কাজ করে যাবো। আমাদের লোকেরা কাজ করছে, আগুনটা যতক্ষণ না নিভছে, এবং কালকে দমকল মন্ত্রী সুজিত বসুর বক্তব্য শুনলাম। তিনি কিছুক্ষণ আগে ঘটনাস্থলে পৌঁছে একেবারে বিষয়টি খতিয়ে দেখে যেরকম জানালেন যে বাড়িটিতে যে অংশটিতে আগুন লেগেছে, এই বহুতলে যে অংশটিতে আগুন লেগেছে সেখানে 5 জন ছিল এবং সেই 5 জনকে 2 শিশু সহ 5 জনকে উদ্ধার করে আনা হয়েছে ইতিমধ্যে। তবে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই বিষয়টি দেখা হচ্ছে। তবে যেখানে আগুন লেগেছে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে একটু হলেও বেগ পেতে পারে, কারণ ঘিঞ্জি এলাকা, ধোঁয়া প্রচুর রয়েছে এবং তার উপর ওয়েদার, আবহাওয়া, শীতকাল, সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি মানুষ আমাদের সঙ্গে রয়েছে। না মানুষ, আমরা দমকল মন্ত্রী সুজিত বসুর বক্তব্য শুনলাম যে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সে বিষয়টি দেখা হচ্ছে। আমি তোমার কাছে পরিষ্কার হতে চাইবো যে এই বাড়ির আশেপাশের পরিবেশটা কিরকম, ঘিঞ্জি এলাকা বলছেন, তাহলে তো আগুন একটা ছড়িয়ে পড়তে পারে। তো সেক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কোন কোন জায়গাগুলো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে দমকল কর্মীদের? একদম সমস্যা, দেখো এই 179 এপিসি রোড, যেটা নোনাপুকুর ট্রাম ডিপোর ঠিক পাশে, এখানে আগুন লেগেছে। সেই বিল্ডিং এর 3rd ফ্লোরে আগুন লেগেছিল, যেখান থেকে আগুন ছড়ায় সেটা কিন্তু সত্যি অত্যন্ত ঘিঞ্জি, কারণ বিল্ডিং এর প্রবেশের পথ অত্যন্ত সরু এবং তার যে পাশের বিল্ডিং যেখান থেকে দমকল কর্মীরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে, যেখান যে মন্ত্রী সুজিত বসু দিয়েছিলেন সেটাও কিন্তু অত্যন্ত স্বল্প পরিসর। সুতরাং আগুন নেভানোর ক্ষেত্রে এই মুহূর্তে প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে অত্যন্ত ঘিঞ্জি এবং সরু জায়গা, পরপর কমার্শিয়াল বিল্ডিং, এবং এই বিল্ডিং গুলোর ওপরে রেসিডেন্সিয়াল ছিল, কিন্তু সেগুলোকে কমার্শিয়াল পারপাসে ব্যবহার করা হয়, কারখানার কাজে ব্যবহার করা হয়। সেখানেই মানুষ আটকে ছিল, যেখানে 5 জনকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে, যেখানে শিশুরাও ছিল। সুতরাং ঘিঞ্জি এলাকার জন্যই কিন্তু এই অসুবিধা বা প্রতিবন্ধকতা যাই বলো না কেন তার সম্মুখীন হতে হচ্ছে। তবে ধীরে ধীরে দমকল কর্মীরা চেষ্টা করছে আগুনটা আয়ত্তে আনার। পাশের বিল্ডিং, পেছনের বিল্ডিং
তিন দিক থেকে বলা যেতে পারে জল যাতে ওপরে পৌঁছায় এবং আগুনের যে পকেটটা এই মুহূর্তে চলছে সেটাকে নিভিয়ে ফেলা হয়, সেটার ব্যবস্থা করা হচ্ছে। আর বাকিটা যেটা দমকল মন্ত্রী সুদীপ বসু বললেন সেটাই, যে কিছুক্ষণ পরেই চিত্রটা পরিষ্কার হয়ে যাবে এবং আশা করা হচ্ছে যে খুব দ্রুতই এই আগুন আয়ত্তে আসবে। তবে হ্যাঁ, ঘিঞ্জি এলাকা হওয়াতে, স্বল্প পরিসর জায়গা হওয়াতে কিন্তু আগুন নেভাতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কোনো এই মুহূর্তে যারা ছিল তাদেরকে নিরাপদে আনা হয়েছে এবং তারা এই মুহূর্তে সুস্থ রয়েছেন। মানুষ সেই জায়গাটাতেই জানতে চাইবো, সত্যি ঘিঞ্জি এলাকা হওয়ায় একটা তো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। তুমি যেমনটা বলে যে এই বিল্ডিং এর পেছন দিক থেকে দুদিক থেকে জল দেওয়া হচ্ছে যাতে ওই পকেট ফায়ারটাকেও নিয়ন্ত্রণে আনা যায়, তার উপর আবহাওয়া শুষ্ক রয়েছে, তাই একটু আগুন থেকে খুব দ্রুততার সঙ্গে তা ছড়িয়ে পড়ে। তুমি বলছিলে আশেপাশে কারখানা রয়েছে, এমনকি দমকল মন্ত্রী সুজিত বসু তিনিও বললেন যে আশেপাশে কারখানা রয়েছে। তাহলে তো যদি এই আগুন নিয়ন্ত্রণ করা না সম্ভব হয়, যদি একটু হলেও ভুল হয়ে যায়, কোথাও আগুন ছড়িয়ে পড়ে, তাহলে তো একটা বিশাল ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে। মানে কারখানা মানে দাহ্য বস্তু থাকতে পারে, সে কারণে তো একটা আগুন ভয়াবহ পরিস্থিতি নিতে পারে। সেই দিকটা আলোকপাত দিয়ে কি বললেন দমকল মন্ত্রী সুজিত বসু? শর্মিষ্ঠা, তুমি 100% সঠিক বলেছো, কারণ এত লাগা এই বাড়িগুলো এবং এই বিল্ডিং গুলো এবং তার ওপরে যেখানে রেসিডেন্সিয়াল মানে যে বিল্ডিং ছিল ওপরের দিকে, সেগুলোকে কিন্তু কমার্শিয়াল করে দেওয়া হয়েছে, সেখানে কারখানা এবং অন্য কাজ করা হয়, কিছুটা বেআইনি ভাবে হয়তো করা হয়, যেখানে জানেন না, কারণ নিচে কমার্শিয়াল পুরো বিল্ডিং, কিন্তু ওপরে রেসিডেন্সিয়াল যে সমস্ত ফ্ল্যাটগুলো ছিল বা ঘরগুলো ছিল সেগুলো সমস্ত সম্ভাব্য দিকগুলো, মানে যাতে কোনো রকম কোনো বিপদ না হতে পারে, যাতে আর আগুন না ছড়াতে পারে, সেই সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে হ্যাঁ, এই ধোঁয়াটাও কিন্তু কোথাও একটা সমস্যা তৈরি করছে। আপাতত তোমাকে ধন্যবাদ মানুষ। ইতিমধ্যে দিল্লি পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী কয়েকদিন জাতীয় রাজনীতি মানে শীতের ঠান্ডায় যথেষ্ট কিন্তু রাজধানীর হাওয়া, রাজনীতির হাওয়া গরম থাকবে, একথা বলার অপেক্ষা রাখে না। তবে জাতীয় রাজনীতি এই মুহূর্তে আরো একটি ইস্যুতে যথেষ্ট উত্তাল, সেটা হচ্ছে সংসদ হামলার ইস্যু। আর এই হামলার ইস্যুতে যতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলুক যে রাজনীতি করা ঠিক নয়, কিন্তু বঙ্গ বিজেপিকে দেখা যাচ্ছে কোথাও বাংলা যোগ বিষয়টি তুলে ধরে তারা তাদের সুর চড়াচ্ছে। আর সেই নিয়েই আজ কড়া প্রতিক্রিয়া দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার করে বলেছেন বাংলা অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেন না। কি বলেছেন দিল্লি সফরের আগে, দিল্লিতে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। ওরা বলে দিয়েছে বাংলার সাথে কোনো যোগাযোগ নেই, এটা ঝাড়খণ্ড বা কোথায় কোথায় আছে আমি জানি না। আর এটা নিয়ে যারা ইনভেস্টিগেশন করছে, ইনভেস্টিগেশন নিরপেক্ষ হোক, এটা আমরা চাই, এবং সেই জন্য আমরা কোনো উল্টোপাল্টা কমেন্টস করি না। আমরা তো আর আবল তাবল বকি না, যেটা বলবো সেটা দায়িত্ব নিয়ে বলবো। বাংলাকে অপপ্রচার করা আর বাংলাকে কুৎসা করে দিয়ে সারাক্ষণের কাজ। বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি আবির ঘোষাল। আবির, স্বাভাবিক কোনো ইস্যুকে যে হাতছাড়া করতে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা তো পরিষ্কার। তার উপর যখন ইস্যুটা বাংলাকে নিয়ে হয়, তাহলে তো কোনো অ্যাডজাস্টমেন্টের বিষয় নেই। তাহলে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েই দিল্লি সফর মমতা বন্দ্যোপাধ্যায়ের। একেবারেই তাই, এবং যখন প্রধানমন্ত্রীর সঙ্গে তার এই সফরে বৈঠকের দিনক্ষণ সময় স্থির হয়ে রয়েছে, তার ঠিক আগেই কেন্দ্রকে আজকে তোপ দাগতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং বাংলার এই বিষয়কে নিয়ে অপপ্রচার করা হচ্ছে এমন বক্তব্য আজকে তার গলাতে উঠে এসেছে। তুমি জানো যে সংসদের এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লাগাতার বলা হচ্ছে যে কেন্দ্রের ক্ষেত্রে গাফিলতি, সংসদের নিরাপত্তার ক্ষেত্রে গাফিলতি রয়েছে, এবং গোটা বিষয়টা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলে দিয়েছে। এবং যেভাবে ডেরেক ওব্রায়েনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, সেই বিষয় কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এসছে। ফলে পরিকল্পনা করে বাংলার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, কুৎসা করা হচ্ছে, যে অভিযোগ বরাবর তৃণমূল কংগ্রেস তুলে আসছিল, আজকে সেই বক্তব্যের এসে আরও একবার শুনতে পাওয়া গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে। ফলে রাজনৈতিকভাবে বঙ্গ বিজেপি হোক বা বিজেপির নেতারা যে ধরনের বক্তব্য রাখছেন, তার পাল্টা রাজনৈতিক লড়াইয়ের জায়গা যে তৃণমূল কংগ্রেস এই কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে পাল্টা প্রচার যে করবে এবং নিরপেক্ষ তদন্ত হোক, সেই বিষয়ে যে তারা রাজি, সেই প্রসঙ্গ আজকে শুনতে পাওয়া গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে। একদম সেই বিষয়টাই শোনা গেল, এবং সেই বিষয়টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিন পর, মানে এই সংসদ হামলা 3 দিন পর তিনি মুখ খুললেন, এবং তিনি নিজেই বলছেন যে রাজনীতি করেন এবং একে ছোট করে দেখা উচিত এবং অযথা বিতর্কেও জড়ানো উচিত নয়। আর তার মধ্যে আমরা দেখছি বাংলা যোগের প্রসঙ্গ ইস্যু করে বারবার বঙ্গ বিজেপি তৃণমূলকে নিশানা করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিক, তিনিও ছেড়ে কথা বলেননি, তিনিও করা প্রতিক্রিয়া দিয়েছেন। It's a security lapses. Home Minister already admitted that.
And this is a very serious matter, no doubt of it. Let them investigate the matter. We don't compromise any security matter. It is the great lapses for the new parliament. সংসদ হামলা নিয়ে রবিবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যের বিজেপি নেতারা বারবার এই ঘটনার সঙ্গে বাংলার যোগ খুঁজছেন, নিশানা করছেন তৃণমূলকে। এর জবাবও এদিন দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা বলে দিয়েছে বাংলার সাথে কোনো যোগাযোগ নেই, এটা ঝাড়খণ্ড বা কোথায় কোথায় আছে। ইনভেস্টিগেশন নিরপেক্ষ হোক, এটা আমরা চাই, এবং সেই জন্য আমরা কোনো উল্টোপাল্টা কমেন্টস করি না। বাংলাকে অপপ্রচার করা, বাংলাকে কুৎসা করে দিয়ে সারাক্ষণের কাজ। বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না। Member of Parliament, let them raise the issue. They have already raised the issue, and that's why Derek, the leader of Rajya Sabha from Trinamool Congress Party, has been suspended, and also there are 15 other Congress and DMK MLAs. They are also suspended. বুধবার সংসদে হামলা, লোকসভার ভেতরে ধুন্ধুমার কাণ্ড, সংসদের বাইরেও তুমুল বিশৃঙ্খলা, ধোঁয়ায় ধোঁয়া, স্লোগান। বুধবারের ঘটনা। রবিবার প্রথম এ বিষয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, সংসদ হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগের, একে ছোট করে দেখা উচিত নয়। লোকসভার স্পিকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ করছেন। তদন্তকারী সংস্থাগুলি সব দিক খতিয়ে দেখছে। কেন এই ধরনের ঘটনা ঘটল, এর পেছনে কি পরিকল্পনা ছিল, তার গভীরে যাওয়া প্রয়োজন। তারপর সমাধানের পথ খোঁজা দরকার। সমাধান খুঁজতে হবে খোলা মনে। এই ধরনের ঘটনায় অহেতুক তর্ক বিতর্কে জড়ানো ঠিক নয়। তদন্তে কোনো রকম বাধা তৈরি করা উচিত নয়। সংসদের নতুন বাড়ি নিয়ে প্রধানমন্ত্রী পুরো কৃতিত্ব নিতে চেয়েছিলেন, তাই সিকিউরিটির ত্রুটি ছিল, সেই দায়িত্ব প্রধানমন্ত্রীকে নিতে হবে। তবে প্রধানমন্ত্রী পার্লামেন্টে এসে সেটা জবাব দিচ্ছেন না। যে হতাশা থেকে তারা এই ধরনের কাজ করেছে, তার দায়িত্বও তো প্রধানমন্ত্রীকে নিতে হবে। এতদিন পর তার মনে হলো এবার কিছু বলা দরকার। সে মোদি গ্যারেন্টির জায়গায় মোদি এখন মুশকিলের নাম হয়ে গেছে। আগে বলা হতো মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, নতুন স্লোগান দিতে হবে মোদি হ্যায় তো মুশকিল হ্যায়। বিরোধীদের চাপে তাকে আজকে মুখ খুলতে হয়েছে। প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করছেন, স্বরাষ্ট্র মন্ত্রক তদন্ত করাচ্ছে, বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছে। এরই মধ্যে বাংলার বিজেপি নেতারা বারবার সংসদ হামলার ঘটনার সঙ্গে বং কানেকশন খুঁজছেন, নিশানা করছেন তৃণমূলকে। পশ্চিমবাংলা থেকে দেশের বিরুদ্ধে চক্রান্ত লাগাতার হচ্ছে, টেররিস্ট অ্যাক্টিভিটি হচ্ছে, এখানে বসে প্ল্যান হচ্ছে। বাংলাদেশে বম ফাটাতে হবে, এখানে বসে প্ল্যান হচ্ছে। পশ্চিমবঙ্গটা কি ধীরে ধীরে আফগানিস্তান হয়ে যাচ্ছে, পাকিস্তান হয়ে যাচ্ছে নাকি? যারা বেশি লাফিয়েছিল পার্লামেন্টে, কেন আক্রমণ হচ্ছে, দেখা গেল তারাই করিয়েছে এটা। আজকে টিএমসি কে জবাব দিতে হবে যে কেন পশ্চিমবঙ্গ থেকে দেশ বিরোধী সমস্ত চক্রান্তের এখানে গড় তৈরি হয়েছে। বিজেপি সাংসদের পাস নিয়ে ঢুকলো, সেইটা তো আসল কথা। আজকে যদি শুভেন্দু মানসিক হতাশায় পার্লামেন্ট থেকে ঝাঁপ দেয়, ওটাকে কি তৃণমূলের নেতা বলবেন না বিজেপির নেতা বলবে দিলীপ ঘোষ? এটা পরিষ্কার নজর ঘোরাবার চেষ্টা করছে। নিউজ 18 বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি সফরে গেলেন, তার তো দুটো কারণ। মঙ্গলবারে বিরোধী জোট ইন্ডিয়ার একটি বৈঠক রয়েছে, আর বুধবার আমরা জানি সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার একটি বৈঠক। তার প্রধান কারণ কি? কারণ কেন্দ্রীয় বকেয়া যে রয়েছে, সেই বকেয়া দাবি করবেন, সেই বকেয়া আদায়ের জন্য এই বৈঠক। কিন্তু আজ যখন তিনি দিল্লি গেলেন, সেই যাওয়ার আগেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের সরব হতে গেল, দেখা গেল তাকে। বাংলায় 100 দিনের কাজ, তার টাকা আটকে রেখেছে এবং গতবার কোনো টাকা দেয়নি। একমাত্র স্টেট বাংলাকে বঞ্চিত করেছে। আমাদের যে বাংলার বাড়ি প্রোগ্রাম, তার সব টাকা বন্ধ করে দিয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের সব টাকাটা একার নয়, যে টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়, তাতে আমাদের যে শেয়ারটা আছে সেই শেয়ারটা আমরা দিই, ওদের শেয়ারটা ওরা দেয়। সেক্ষেত্রেও স্বাস্থ্য দপ্তরের টাকাও বন্ধ করে দিয়েছে। 20 তারিখে বেলা 11টায় প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। ফিউ এমপিসদের নিয়ে যাবো বলেছিলাম, নামটা পাঠাবো। এবার একটু ভালো খবরের দিকে নজর রাখতে হবে। পার্শ্ব শিক্ষকদের জন্য সুখবর। বলা হচ্ছে যে 10% নিয়োগ সংরক্ষণ শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদেরই উচ্চ প্রাথমিকের চাকরিতে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্ণব। দীর্ঘদিন ধরে এই মামলা ঝুলেছিল, অবশেষে হাইকোর্ট এই কথা বলল। ঠিক বিষয়টার প্রেক্ষিতটা যদি আমাদের একটু বলো। দেখো, এই রায়ের গুরুত্ব হচ্ছে এখানেই যে
একটা নিয়োগ প্রক্রিয়া 2016 সালে শুরু হয়েছিল, 2017 সালে যার ফল প্রকাশ হয়। 2017 সাল থেকে 7 বছর হয়ে গেল, এই 7 বছরও একটা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে করা যায়নি। অর্থাৎ একটা নিয়োগ প্রক্রিয়ার কিছুটা অংশ থমকে ছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে, স্থগিতাদেশ থাকার কারণে। এবং এই উচ্চ প্রাথমিকের নিয়োগ, যেটাও এসএসসি করেছিল, অর্থাৎ 8ম শ্রেণী পর্যন্ত উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের কাজ, সহকারী শিক্ষক নিয়োগের কাজ, সেখানে 10% আসন, 14,339 শূন্যপদ ছিল, তার মধ্যে 1433 শূন্যপদের নিয়োগ আজ পর্যন্ত হয়নি। নিয়োগ প্রক্রিয়া কিছু এগোয়নি। সেই নিয়োগ প্রক্রিয়া এগোনো সবুজ সংকেত দিল এবং 14,339 শূন্যপদেই এবার নিয়োগের জন্য সবুজ সংকেত দিল বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। কারণ এই 10% যে রিজার্ভ ছিল, আসন সংরক্ষণ ছিল, সেটা শুধুমাত্র রাজ্য জুড়ে বিভিন্ন বিদ্যালয়ে কাজ করা ইন সার্ভিস কর্মরত পার্শ্ব শিক্ষকদের জন্যই, সেটাই রায় স্পষ্ট করে দিয়েছে। কিন্তু আমি আবারও বলছি, 2016 সালে 5টা নিয়োগ প্রক্রিয়া হয় এই রাজ্যে, এবং এই 5টা নিয়োগ প্রক্রিয়া গ্রুপ ডি, গ্রুপ সি, নবম দশম উচ্চ প্রাথমিক এবং একাদশ দ্বাদশ 4টে প্রক্রিয়া হয়ে গেছে। সেটা নিয়ে ডিসপিউট আছে, সেটা আলাদা বিষয়। কিন্তু এই উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার একটা সম্পূর্ণ অংশ করাই, 1433 শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া করাই যাচ্ছিল না, তাদের ইন্টারভিউ নেওয়াই যায়নি বা তাদের কাউন্সিলিং করাই যায়নি ডিভিশনের সবুজ সংকেত দেওয়ার পরও। সেই কাজটা কিন্তু হলো, এবং 7 বছর পর বড়দিনের আগে অবশ্যই পার্শ্ব শিক্ষকদের জন্য এক্ষেত্রে সুখবর বলাই যায়। ধন্যবাদ। শর্মিষ্ঠা। এবং মহামান্য বিচারপতি মৌসুমী ভট্টাচার্য প্যারা টিচারদের পক্ষে এই রায় ঘোষণা করলেন এবং রাজ্য সরকারের পলিসি সেইটাকেই উনি মান্যতা দিলেন, এবং এই রুল 84 এইটাই সাংবিধানিকভাবে বৈধ এবং এটা আইনত বৈধ, এবং এটা প্যারা টিচাররাই একমাত্র এই ধারাতে এবং এই সংরক্ষণের আওতায় এই প্যারা টিচাররা আসবে, এবং তাদের জন্য 10% রিজার্ভ করা থাকবে আপার প্রাইমারি স্কুলে। অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট ইন আপার প্রাইমারি স্কুল অনলি রিজার্ভড ফর দ্য 10% প্যারা টিচার্স।